আসসালামু আলাইকুম, আমি উজ্জ্বল যথারীতি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের ভিডিও টপিকটা হবে কীভাবে ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স অথবা আইআর টেস্ট করা হয়, তার প্রসিডিউর সম্বন্ধে আমি আজকে এখানে কথা বলবো। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসের মধ্যে লিখে দিন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো যখন আমরা ট্রান্সফরমার ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করব, তার জন্য আমাদেরকে কিছু রুলস ফলো করতে হবে, যেমন সেফটি রুলস। যেমন দেখুন, এইটা মেগার ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্টার। এটাতে আমি যখন অপারেট করবো, এটাতে আমি 250 ভোল্ট থেকে শুরু করে 250 ভোল্ট ডিসি থেকে শুরু করে 5000 ভোল্টেজ পর্যন্ত আমি তৈরি করতে পারবো। তো যদি অসতর্কবশত আপনার শরীরে টাচ হয়ে যায়, তাহলে ধরুন কি হতে পারে, হয়তো মৃত্যু যদি না হয়, আপনাকে হাসপাতালে যেতে হবে নির্ঘাত। যাই হোক, শুধু এটা না, যখনই আপনি ইলেকট্রিক্যালের যে কোনো ধরনের কাজ করবেন, অবশ্যই সেফটি রুলস ফলো করে কাজ করবেন। আর আপনাদের কোম্পানিতে যদি পারমিট টু ওয়ার্ক যদি কাজ হয়ে থাকে, লট অফ প্রসিজার থাকে, অবশ্যই সেটা ফলো করবেন। তো এখন ম্যাক্সিমামই হয় লট অফ প্রসিজার ফলো করা লাগে, তারপর কোম্পানি রুলস অনুযায়ী পারমিট সিস্টেম ফলো করা লাগে। তো সবগুলো আপনার ফলো করবেন। তো এখানে আমি কীভাবে ইনসুলেশন রেজিস্ট্যান্স করব, দেখুন আমি অলরেডি এলবি টু আর্থ ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট কীভাবে আমি করব। তো দেখুন, আমি অলরেডি ইনসুলেশন টেস্টারের পজিটিভ টার্মিনাল আমি সেকেন্ডারি সাইটে, এটা 11 কেবি, প্রাইমারিতে 11 কেবি, সেকেন্ডারিতে 433 ভোল্ট। তো আমি এখানে এটা আর ফেজের মধ্যে আমি মেগারের আর ফেজ কানেক্ট করে দিলাম, আর নিউট্রালটা আমি বডির সাথে কানেক্ট করে দিলাম। আর্থিং অবশ্যই আমি এখানে আর্থিংও বডির সাথে কানেক্ট করে দিলাম। কেন দিলাম? যদি কোনো লিকেজ কারেন্ট প্রবাহিত হয়, সেটা ফ্লো হয়ে মাটিতে চলে যাবে। আর এই ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা হলো, আপনি যখন এইচবি টু এলবি ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করবেন, এক্ষেত্রে আপনার প্রাইমারি সাইট অথবা এইচবি সাইট, হাই ভোল্টেজ সাইট অথবা হাই টেনশন সাইট, আপনারা যেটাই বলুন না কেন, সেই সাইটটা আপনার যদি আর্থ সুইচ থাকে, আর্থ সুইচ সেটা ক্লোজ করা থাকবে। যদি আর্থ সুইচ ক্লোজ না করা থাকে, তাহলে আপনি যদি ওই সাইটে কোনো কারণবশত ধরেন প্রাইমারি সাইটে অথবা এইচবি সাইটে, তাহলে আপনি শক খেতে পারেন। তো তার জন্য আপনাকে অবশ্যই সেটাকে আর্থ সুইচ করে দিতে হবে। তো আমি এখন যদি ইনজেক্ট করি, এটা মেগারের অন বাটন অন করে যদি ভোল্টেজ সেটিং করে 500, যেহেতু আমি সেকেন্ডারি সাইটে করতেছি এলবি সাইটে, তো যেহেতু 500 আমি ইনজেক্ট করে 500 সেটিং করে আমি যখন এই ইউলো বাটনটা প্রেস করব, তখন একটা ভ্যালু আসবে। ভ্যালু আসলে জাস্ট নোট করে রাখেন, রেখে পরে আমি একটা চার্ট দেখাবো, সেটা দেখলে বুঝতে পারবেন। তো আমি প্রেস করলাম, একটা ভ্যালু আসলো, সেটা আমি নোট করে রাখলাম। ধরুন 20 দশমিক কিছু একটা গিগা ওহমস আসলো। তো তারপরে আমি এইচবি টু এলবি টু আর্থ করলাম, এইচবি টু আর্থ এখন করি। দেখুন, এইচবি টু আর্থ যখন করব, সেম যথারীতি আমি প্রাইমারি সাইটে প্রাইমারি সাইট, এইচবি সাইট অথবা এইচটি সাইট, যে কোনো সাইটে যেটাই বলুন না কেন, অলরেডি আমি মেগারের কেবল অলরেডি কানেকশন করে রাখছি, এখানে কানেকশন করে রাখলাম। তো যথারীতি বডির সাথে আমি কানেক্ট করে দিলাম এখানে, কারণ আমি এইচবি টু আর্থ করতেছি, আর সেটা মেগারের আর্থিংও আমি বডির সাথে কানেক্ট করে দিলাম, এটাতে কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে কী করা লাগবে আমার, সেম যেহেতু আমি প্রাইমারি সাইটে যখন সেকেন্ডারি সাইট আমি যখন ইনসুলেশন রেজিস্ট্যান্স করছি, প্রাইমারি সাইট আমি আর্থ সুইচ ক্লোজ করে রাখছি, সেম এখানে আমার সেটা করতে হবে। যেহেতু আমি প্রাইমারি সাইট করতেছি, সেকেন্ডারি সাইট আমার আর্থিং, এই জায়গায় আর্থ সুইচ আছে, আর্থ লিঙ্ক আছে, সেটাকে আমাকে অবশ্যই কানেক্ট করে রাখতে হবে।
যদি কানেক্ট না করি, আমরা যদি কোনো কারণবশত আসি, এখানে যদি টাচ করি, কোনো টার্মিনালে টাচ করি, তাহলে আমি ইলেকট্রিক শক খেতে পারি, কারণ এটাতে সার্জ ভোল্টেজ থাকে, তারপর কারেন্ট থাকে, সার্জ কারেন্ট থাকে। তো সেটার জন্য আমি ইলেকট্রিকিউশন হতে পারি। তো তার জন্য অবশ্যই আপনাকে আরসিএস ক্লোজ করে রাখতে হবে অথবা আর্থিং ক্লোজ করে রাখতে হবে। তো আমি অন করে ভোল্টেজ সেটিং করবো। এই ক্ষেত্রে আমার 5000 ভোল্টেজ ডিসি আমি ইনজেক্ট করতে হবে, কারণ এটা 11 কেবি, তার জন্য কোনো সমস্যা নেই। তো আমি এখানে 5 কেবি ইনজেক্ট করলাম। ইনজেক্ট করার পর কিছু একটা ভ্যালু আসবে, নোট করে রাখলাম, সেটা আমার হয়ে গেল। তো এখন HB12 করার ক্ষেত্রে আমার দেখুন, আমি HB12 করব। তার জন্য আমি নিউট্রালটাকে আমি সেকেন্ডারি সাইডের যে কোনো একটা ফেজে দিলে হবে, যে কোনো ফেজে দিলে, আপনি আর ফেজে দেন, ইয়েলো ফেজে দেন, ব্লু ফেজে দেন, এখানেও প্রাইমারি সাইডেও আপনি যে কোনো একটা ফেজে দেন, আমি আর ফেজে দিলাম। তো দেওয়ার পরে অলরেডি কানেক্ট করা আছে, এখানে যথারীতি বডির সাথে কানেক্ট করে অলরেডি দিয়ে দিলাম। এখানে দেখুন, আমি এখানে 5 কেবি ইনজেক্ট করবো বিদায় প্রাইমারি সাইডে, এটাতে 5 কেবি ইনজেক্ট করবো বিদায় আমি এটা কী করলাম, প্রাইমারি সাইডে দিলাম, আর নিউট্রালটাকে আমি সেকেন্ডারি সাইডে দিলাম। যদি আমি এখন ইনজেক্ট করি কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি উল্টে দিই তাহলে সমস্যা হতে পারে, ট্রান্সফরমার ওয়াইন্ডিং জ্বলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আর পূর্বে যখন আমরা HB12 করছি, HB2 আর্থ করছি, তখন আমার সেকেন্ডারি সাইড কিন্তু আর্থলিং অথবা আর্থ সুইচ যেটাই হোক না কেন আমি কিন্তু ক্লোজ করে রাখছি, কিন্তু এখন আমি সেটা করতে পারবো না। আমি HB12 করার জন্য আমার যে দুই সাইডে HB সাইডে যে আর্থ সুইচ আছে সেটাও আমাকে ওপেন করতে হবে, LB সাইডে যে আর্থলিং আছে সেটাও আমার ওপেন করতে হবে। ওপেন করে তখন আমি ভোল্টেজ ইনজেক্ট করব। ভোল্টেজ ইনজেক্ট করলে কোনো একটা ভ্যালু আসবে, ভ্যালু আসলে তখন সেটা আমি নোট করে রাখবো। কিন্তু যখন আপনার টেস্টিং শেষ হয়ে যাবে, সেটা আপনার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট। যখন টেস্টিং শেষ হয়ে গেছে, আপনি সব ডিসকানেক্ট করেছেন, কিন্তু ডিসকানেক্টের পূর্বে মেগার অফ করবেন। মেগার অফ করে তখন এখানে থেকে একটা শর্ট কেবল দিয়ে এখানে যে 3 ফেজে কানেক্ট করে দিন। সেম এটা দিয়ে HB সাইডেও আপনি এখানে কানেক্ট করে দিন, কারণ এতে সার্জ যে ভোল্টেজ অথবা কারেন্টটা থাকে সেটা ফ্লো হয়ে মাটিতে চলে যাবে, তখন আপনি টাচ করলে কোনো সমস্যা হবে না। তো এটা হলো আমাদের প্রসিজার। আর ট্রান্সফরমারে কোন কোন ধরনের টেস্ট করা লাগে সেটা আমি বলে দিচ্ছি। TTR ট্রান্সফরমার ট্রু রিটার্ন রেশিও, তারপর হলো MC ম্যাগনেটাইজিং কারেন্ট, SCI শর্ট সার্কিট ইম্পিডেন্স, MC ম্যাগনেটাইজিং ব্যালেন্স, 10 ডেল্টা ক্যাপাসিটেন্স অ্যান্ড 10 ডেল্টা ফর ওয়াইন্ডিং। তারপরে হলো SFRA, সেটা হলো সুইচ ফ্রিকোয়েন্সি রেসপন্স অ্যানালাইসিস। অবশ্যই তার জন্য আমরা করতে পারি না, আমার কাছে ওই রকমের টেস্ট কিনতে এগুলো অনেক এক্সপেন্সিভ। তারপরে হলো WR ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স মেজারমেন্ট। তারপরে হলো IR টেস্ট, যেটা আমি এখানে দেখালাম। তারপর হলো BDV অয়েল ব্রেকডাউন ভোল্টেজ, VDV অয়েল ব্রেকডাউন ভোল্টেজ। এই ধরনের টেস্টগুলো করা লাগে। এই ধরনের টেস্টগুলো করার জন্য আমাদের বিভিন্ন ধরনের এক্সট্রা টেস্ট কিট লাগে, যেমন সাফারি টেস্ট কিট আছে, তারপর CPC 100 আছে, মেগা 200 আছে, ওই ধরনের টেস্ট কিটগুলো লাগে। তারপরে VDV টেস্ট করার জন্য VDV টেস্ট কিট আছে। VDV টেস্টটা আমি দেখে দেবো, আমার কাছে ভিডিওটা আছে, কারণ আমি 132 kV একটা ট্রান্সফরমারের ভোল্টেজ হলো এখানে 3টা আমি টেস্ট করছি, 1 2 3। তারপর অ্যাপ্লাই ভোল্টেজ আমি যখন HB2 আরতে যখন আমি ভোল্টেজ ইনজেক্ট করছি 5 kV, তাতে আমার ভ্যালু আসছে কত, 20.3 GHz। আমি যখন HB12 যখন করছি তখন আমার ভ্যালু আসছে, মেগার ভ্যালু আসছে 15.7 GHz। যখন আমি LV2 আর্থ করেছি তখন আমি 5 kV 500 ভোল্টেজ ইনজেক্ট করছি, তার জন্য আমার আসছে
11 গিগা ওহমস, 7.11 গিগা ওহমস। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সবগুলা ভ্যালু দেখাই দিলাম। তো যখন আপনার করবেন, এটা অ্যানালগ মিটার হোক আর ডিজিটাল মিটার হোক, অ্যানালগ ডিজিটালের মধ্যে তফাৎ হয়। যখন ভেরিফাই করা হয় তখন দেখা গেছে কিছু সামান্য দেখা গেছে যে এটাতে যেহেতু 20 গিগা আসছে, সেটা দেখা গেছে 21 গিগা আসবে, অথবা দেখা গেছে 90 গিগা আসবে। যখন 15 আছে, 15 থেকে আপনার মনে করেন যেহেতু 2-1 বেশি হতে পারে, +-2% হতে পারে। 7 আছে, তাও +-2% হতে পারে। ওইরকম আসলে বুঝতে পারবেন যে আপনার ট্রান্সফরমারটি ভালো আছে এবং গুড কোয়ালিটি। এই জায়গায় যে আমি ভ্যালুটা পাইছি, এটা 100% গুড ভ্যালু। আমার যদি এখানে যদি 2 গিগা ওহমসও আসতো, আমার 2 যে এটা তো 20, এটা যদি মেগা ওহমস আসে, আই থিঙ্ক 220 3 মেগা ওহমস পর্যন্ত আমি কাজ চালিয়ে নিতে পারবো। 2 মেগা ওহমস, কিন্তু এটাতে আসছে আপনার 20 গিগা। তো এটার রেজাল্টটা খুব ভালো আসছে। তো কথা আমি বাড়াবো না, যাই হোক, অনেক কথাই বলছি। যদি আমার কথাতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।